ভোরের আলো ফুটলো একদম অন্যভাবে। সকাল থেকেই সূর্যখানা তির্যক আলো বিলিয়ে চলেছে। পাখির কলতানের বিপরীতে কাকের কাকা ধ্বনি কানে তালা লাগিয়ে দিচ্ছে। চারপাশে রক্তের পচে যাওয়া গন্ধ আর মাছির ভনভনানির শব্দে পেট গুলিয়ে ওঠার উপক্রম। হাভেলির আঙিনায় কুকুরের দল ঘেউ ঘেউ শব্দে উত্তাল করে তুলেছে পুরো বাড়ি। সবগুলো লাশ স্তূপ করে তার উপর উঠে এক পা ঝুলিয়ে আর এক পা ভাঁজ করে হাঁটুতে মাথা রেখে চোখ বুজে বসে আছে সারফরাজ। হাতে এখনো সেই রক্তাক্ত ভয়ানক দা। সারফরাজের তন্দ্রা ভাব ছুটল পুলিশের গাড়ির সাইরেনে, তবুও উঠে দাঁড়ালো না। মিনিট দুয়ের ব্যবধানে খাকি পোশাকে ভরে গেল চারিপাশ। ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ আদেশ করলেন, অ্যারেস্ট হিম। সারফরাজ তখনও নির্বিকার। একজন হাবিলদার ভয়ে ভয়ে গিয়ে হাতকড়া পরালো সারফরাজের হাতে। এরপর টেনে হিঁচড়ে নামালো লাশের স্তূপের উপর থেকে। নিয়াজ মোর্শেদ আদেশ দিল, চারপাশে তল্লাশি চালাও। এমন সময় ভেসে এলো বাচ্চার কান্না। এবার সারফরাজ মুখ খুলল, বলে উঠল, সমস্ত মনিষ্টার বোধ করেছি আমি, আর ভয় নেই রূপকথা, এবার তুমি নিরাপদ। কথাটি বলেই পকেট থেকে চাবি এগিয়ে দিল। সেই চাবি নিয়ে দৌড়ে গিয়ে একজন কনস্টেবল খুলে দিল রূপকথার কক্ষের দরজা। ছাড়া পেয়ে দৌড়ে এসে সারফরাজের কোমর চড়িয়ে ভয়ার্থ স্বরে রূপকথা বলল, তোমার শরীরে কিসের রক্ত? উত্তর করবার আগেই নিয়াজ মোর্শেদ আদেশ দিলেন, এ নিয়ে চলো একে। কোনো মানুষ নয় এই ছেলে, আজ তো এক রাক্ষস। টানতে টানতে সারফরাজকে নিয়ে গেল কনস্টেবল, কিন্তু রূপকথা চেপে ধরে রইল সারফরাজের হাত আর কেঁদে কেঁদে পুলিশের উদ্দেশ্যে বলে উঠল, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে বেঁধেছ কেন? আমি ওকে কোথাও নিয়ে যেতে দেব না। নিয়াজ মোর্শেদ রাগী স্বরে শুধালো, এই খুনি কি হয় তোর? রূপকথাকে তুই সম্বোধন পছন্দ হলো না সারফরাজের, ধমকে জবাব দিল, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তা এখনই শিখেননি অফিসার। সারফরাজের তিরস্কারে নিয়াজ মোর্শেদের পায়ের রক্ত মাথায় উঠল। সারফরাজের শার্টের কলার চেপে ধরে নাক মুখ বরাবর 3-4টে শক্ত ঘুষি বসিয়ে বলে উঠল, রিমান্ডে নিয়ে একজন পুলিশ অফিসারের সাথে কি করে কথা বলতে হয় তোকে শেখাবো আমি। কথাটি বলেই চোখ গরম করে বলে উঠলেন, কুকুরের মতো ধরে বেঁধে নিয়ে চলো একে। সারফরাজের এহেন অসহায় অবস্থায় জোরে জোরে কেঁদে উঠল রূপকথা। সে কিছুতেই ছাড়ল না সারফরাজকে। কনস্টেবল হাজার চেষ্টা করেও সরাতে পারল না তাকে। সে সারফরাজের কোমর চেপে সারফরাজের সাথে সেটে রইল। শেষমেশ উপায় না পেয়ে রূপকথাকে সহ থানায় নিয়ে চললেন নিয়াজ মোর্শেদ। সোভান গঙ্গের মৃত্যুকে কেন্দ্র হয়ে পুলিশ স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিপোর্টাররা থানার সামনে ভিড় করেছে ক্যামেরা নিয়ে। বিশেষ শেল্টারে সারফরাজকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে পৌঁছানোর আগেই রিপোর্টাররা জেকে ধরল তাকে। নিজেদের উত্তেজনা আর কৌতূহল থামাতে না পেরে একজন রিপোর্টার শুধালো, এতগুলো মানুষের হত্যা এইটুকু বয়সে কিভাবে করলে তুমি? তোমার পরিচয় কি? নিশ্চয় তোমার বাবা কোনো হৃদয়হীন খুনি, তাই না? গায়ে খুনির রক্ত বইছে বলেই ঠান্ডা মাথায় এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েও সুস্থ মস্তিষ্কে দাঁড়িয়ে আছো। রিপোর্টারের কথায় গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সারফরাজের। হ্যান্ডক্যাপওয়ালা হাতেই ছো মেরে রিপোর্টারের গলা টিপে ধরে ভয়ানক চোখে তাকিয়ে গর্জে বলে উঠল, মাই ফাদার ওয়াজ নট এ মার্ডার, হি ওয়াজ অ্যান আর্মি অফিসার, লেফটেন্যান্ট কর্নেল শাদাব শাহজাইন। লিসেন ওয়ান মোর টাইম, হি ওয়াজ অ্যান আর্মি অফিসার, নট এ কিলার, অ্যান্ড দিস বাস্টার কিল্ড হিম। রূপকথার চিৎকারে থানায় উপস্থিত প্রত্যেকের নাচে হাল অবস্থা। মাটিতে গড়াগড়ি দেবার জোগাড় হয়েছে কাঁদতে কাঁদতে মেয়েটার। সারফরাজকে কিছুতেই লকআপে ভরতে দেবে না সে। একদিকে বাইরের কৌতূহলী রিপোর্টারের চাপ, অন্যদিকে এই বাচ্চার অহেতুক কান্নায় নিয়াজ মোর্শেদ নিজের ক্রোধ আর সংবরণ করতে পারলেন না। বোধ বৃদ্ধিহীনের মতো সারফরাজকে নিচের রোলার স্টিক দিয়ে আরো কিছুক্ষণ বেধারক পেটালেন। এহেন নিষ্ঠুর দৃশ্যে রূপকথা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল,
কিন্তু নির্বিকার নির্ভর হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সারফরাজ। রূপকথা শেষ পর্যন্ত সহ্য করতে পারল না এই নির্মম দৃশ্য। ক্ষিপ্ত হয়ে নিয়াজ মোর্শেদকে এলোপাথারি কিল খামচি দিয়ে হাতে কামড় বসিয়ে নিয়াজ মোর্শেদের বাহুতে এক প্রকার ঝুলে রইল সে। ব্যথায় নিয়াজ মোর্শেদ হাত ঝটকা দিতেই দূরে ছিটকে পড়ল রূপকথা। পাশের কাঠের চেয়ারের সাথে লেগে কপালের কাছে বেশ খানিকটা কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। ক্লান্ত ব্যথার্ত সারফরাজ গঙিয়ে বলে উঠল, আপনাকে আমি ছাড়বো না অফিসার। ও আমার আমানত। ওকে আঘাত করে বড্ড ভুল করে ফেলেছেন আপনি। এর জন্য চরম মূল্য চুকাতে হবে আপনাকে। নিয়াজ মোর্শেদ দাঁতে দাঁত পিষে সারফরাজের মুখে এক ঘুষিতে বসিয়ে ধসকে শুধালো, কি করবি তুই? শরীরের গরম রক্ত রিমাইন্ডে নিয়ে একদম ঠান্ডা করে দেব। পাছায় যখন গরম ডিম ঢুকবে তখন এত তেজ থাকবে তো? শালা জানোয়ার কোথাকার। নিয়াজ মোর্শেদের ঘুষির আঘাতে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো সারফরাজের। পুরো মুখ ভর্তি রক্ত। সফেদ দাঁতগুলো কেমন রঙিন হয়ে রাক্ষসের মতো দেখাচ্ছে সারফরাজকে। থু করে সেই রক্ত মেঝেতে ছেলে বিদঘুটে হাসল সারফরাজ। এরপর ফিসফিস করে পুনরায় বলল, আমি তোকে খেয়ে ফেলবো অফিসার। জাস্ট খেয়ে ফেলবো। পারলে আমাকে মেরে ফেললিস, নয়তো তুই বাঁচবি না। এবার যেন নিয়াজ মোর্শেদের রক্ত চলকে উঠল। নিজের গান বেল্টের খাবলি থেকে রিভলভার নিয়ে সারফরাজের কপালে চেপে ধরতেই পুরো থানা পিন পতন নীরবতায় ছেয়ে গেল। মেঝেতে বোট ঠুকে স্যালুটের শব্দে পেছন ফিরল নিয়াজ। পেছনে কমিশনার দাঁড়ানো। ভীত হয়ে গান সরাতেই পুলিশ কমিশনার রূপকথাকে মাটি থেকে তুলে কোলে নিলেন। এরপর ভারী গলায় শুধালেন, এই বাচ্চাকে আঘাত কে করেছে? সারফরাজ নিয়াজ মোর্শেদের দিকে আঙ্গুল তাক করে বলল, এই মানুষরূপী জানোয়ারটা ওকে আঘাত করেছেন। কমিশনার সারফরাজের চেহারার পানে নজর দিল এবার। ছেলেটার চেহারা দেখেই ভয় লাগছে। পুরো শরীর রক্তে মাখামাখি। নিয়াজ তাকে এভাবে মেরেছে তা নিয়াজের এলোমেলো ইউনিফর্ম দেখেই বোঝা যাচ্ছে। কমিশনার মুখে কাঠিন্য ভাব এনে নিয়াজ মোর্শেদের সামনে দাঁড়িয়ে শাসালেন, নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব। দুটো অপরাধ একসাথে করেছেন আপনি। প্রথমত এই বাচ্চাটাকে আঘাত করে, দ্বিতীয়ত আসামিকে বেধড়ক পিটিয়ে। রিমান্ড জারি হবার আগে আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না। তাছাড়া বয়স এখনো 18 হয়নি। কিশোর যেখানে আদালত নিজেই ওর শাস্তি নিয়ে কনফিউজ থাকবে, সেখানে আপনি শাস্তি দেবার কে? নিয়াজ মোর্শেদ মাথা নত করে চুপ রইল। কিন্তু কমিশনার উত্তরের আশায় আবারও ধমকে উঠল। কি হলো? অ্যান্সার দিন। নিয়াজ আমতা আমতা করে বলল, স্যার, ও আমাকে হুমকি দিচ্ছিল বারবার। হুমকি দিলেই এভাবে মারবেন? আর সে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে? এখানে উপস্থিত এতগুলো পুলিশকে সে হুমকি দিচ্ছে না, আপনাকে কেন দিবে? আগের থানাতেও আপনার রিপোর্ট খুব খারাপ দেখেছি আমি। আসামিদের প্রতি একটু সদয় হন, ওরাও মানুষ। নিয়াজ মোর্শেদ চোরা চোখে সারফরাজের পানে তাকিয়ে আবার চোখ সরিয়ে উত্তর করল, সরি স্যার। কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শুধালো। ও তোমার ভাই হয়? কান্না থামিয়ে মাথা নাড়ালো রূপকথা। কমিশনার নরম গলায় শুধালেন, তবে কি হয় তোমার? এভাবে কাঁদছিলে কেন ওর জন্য? রূপকথা পুলিশ কমিশনারের দুই হাত চেপে ধরে ফপিয়ে কেঁদে উঠে বলল, ও আবার স্যাভিয়ার, ওকে ছেড়ে দাও। ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব। প্লিজ ওকে ছেড়ে দাও। এখানে ওই আঙ্কেল ওকে খুব মারছে, আমার ভয় করছে। এভাবে মারলে সারফরাজ মরে যাবে না? মেয়েটির কান্নায় কমিশনারের বুকে চিনচিনে ব্যথার উদ্রেক হলো। মেয়েটির গোটা গোটা হাতের স্পর্শে চোখে জল জমলো। পলক ঝাপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠল, ও অপরাধ করেছে, ও তো বাড়ি যেতে পারবে না মামুনি। তোমার ঠিকানা বলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি আমি চিনি না। রূপকথার উত্তরে অবাক হলো কমিশনার। চিন্তিত ভঙ্গিতে শুধালো, তোমার বাবা মা কোথায় থাকেন? দুই হাতে চোখের জল মুছে আধো বলিতে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে, আমি ওর কাছে থাকি। কমিশনার ঘটনা বুঝতে পেরে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর কোমল স্বরে বললেন, তুমি আমার সাথে যাবে? তড়িৎ মাথা নেড়ে রূপকথা সারফরাজের পানে আঙ্গুল নির্দেশ করে বলল,
আমি ওর কাছে থাকবো, আর কোথাও যাব না। কমিশনার বুঝলেন পুরো বিষয়, তাই আর না ঘাটিয়ে নিয়াজ মোর্শেদকে আদেশ দিলেন, মেয়েটাকে সহ লকআপে রেখে দিন। আজ রাতটুকু মেডিকেল সেলে থাকার ব্যবস্থা করুন ওদের। আর বাচ্চাটাকে ভয়ভীতি দেখিয়ে ডিস্টার্ব করবেন না কেউ। যদি মেয়েটির কান্না আবার আমার কানে যায়, তবে সবাই এর জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। নিয়াজ মোর্শেদ বাদ সেধে বলে উঠলেন, কাল সকালেই ওকে কোর্টে চালান করতে হবে স্যার। মেয়েটা কিছুতেই ওকে ছাড়ছে না। এভাবে একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছে কিভাবে রাখবো স্যার? কমিশনার শুকনো হাসলেন, এরপর বললেন, শিশুরা ভালোবাসার কদর সবচাইতে ভালো বুঝে নিয়াজ সাহেব। আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি সেই মেয়েটির রক্ষাকর্তা। তাই বেশি না বুঝে যা করতে বলেছি তাই করুন। নিজ কার্যালয়ে বসে বসে রূপকথার কথা এক মনে ভেবে চলেছেন কমিশনার। মেয়েটির বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, শ্বেত শুভ্র গায়ের রং আর মায়াবী চেহারা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। নিজের সন্তানের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ চাইলেই কাঁদতে পারে না। হৃদয় ব্যথায় টনটনে হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয়, নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ। হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার। স্ক্রিনে মেইড সার্ভেন্টের নম্বর দেখে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি। ওপাশ থেকে অল্প বয়সী মেয়েদের উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্রই কমিশনার বললেন, আমি আসছি। ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললেন বাংলো অভিমুখে। থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগলো না বাসায় পৌঁছতে। ঘরে ঢুকে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন মেঝে জুড়ে। ড্রয়িং রুমে এখনো ফুল ভলিউমে টিভি চলছে। দৌড়ে যেতে নিলেই সিরামিকের একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো। কপাল চেপে ধরেই দৌড়ে বেডরুমে গিয়ে ডেকে উঠলেন। রেখা, স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনারের শার্টের গলার টেন ধরে হাউমাউ করে কেঁদে বলে উঠলেন, ওখানে আমার বাচ্চাকে এনে দাও সুফিয়ান। ও ভয় পাচ্ছে, ও কাঁদছে, আমার ছোট্ট বাচ্চাটা কাঁদছে। আমাকে এক্ষুনি এনে দাও। সহধর্মিনীর এমন উন্মাদনা দীর্ঘ 8টি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছেন। অধিক আদরের একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্ক বিকল রোগে ভুগছেন রেখা। সুন্দর কোনো মেয়ে বাচ্চা দেখলেই উন্মাদ হয়ে ওঠেন। কোনোভাবেই এই হাইপার অ্যাক্টিভিটি কমানো যায় না। শেষমেশ উপায় হিসেবে হাই ডোজের ঘুমের ঔষধ নয়তো ইলেকট্রিক শক। কতদিন চলবে এই বেদনার্ত খেলা? রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন সুফিয়ান চৌধুরী। এরপর আহত মেইড এসে বলল, টিভিতে শুভানগং হত্যার নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে উঠলেন, আমার বাচ্চা বলে। এরপর থেকেই এমন চলছে স্যার। সুফিয়ান কি মনে করে স্ত্রীকে বললেন, আমার সাথে থানায় যাবে রেখা। চকচকে চোখে মুখে হাসির রেখা ফুটিয়ে রেখা বাচ্চাদের মতো বলল, এখানে তুনতুন আছে? চোখের জল আড়াল করে সুফিয়ান বললেন। হ্যাঁ। রেখা আর অপেক্ষা করতে চাইল না। সুফিয়ানকে বগল দাবা করে থানার অভিমুখে ছুটল। মেডিকেল সেলের বেডে সারফরাজকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বসে আছে রূপকথা। বাবা মায়ের পর এই মানুষটি তার আশ্রয় স্থল। মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না। সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে। সারফরাজ ছাড়া রূপকথার যাবার কোনো জায়গা নেই। রূপকথা যেতেও চায় না। সারফরাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে। মা ছাড়া যেমন সন্তানের চলে না, সারফরাজ ছাড়াও রূপকথার চলবে না। কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তার জন্য? রূপকথার কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজরে পরখ করে চলেছে সারফরাজ। অজানা ব্যথায় বুকটা কেমন যেন করে উঠছে মেয়েটির সামান্য ক্ষততে। কি নাম এই ব্যথার? নিজের রক্তাক্ত কেটে যাওয়া হাত রূপকথার মাথায় বুলিয়ে সারফরাজ নরম গলায় শুধালো, অনেক লেগেছে তাই না? মাথা দুলিয়ে রূপকথা বলল, আমার লাগেনি, তোমার অনেক লেগেছে তাই না? স্মিত হেসে সারফরাজ রূপকথার গাল টিপে বলল, আমারও লাগেনি। সারফরাজের ঠোঁটের ক্ষততে উৎসুক হয়ে ছোট বাচ্চা সুলভ অল্প হাত বুলালো রূপকথা। ব্যথায় চোখ বুজে ফেলল সারফরাজ। সেটা দেখে দ্রুত হাত সরিয়ে রূপকথা বলল, আমরা বাড়ি যাব কবে?
সারফরাজ জানে সে আর বাড়ি ফিরবে না, আজীবন তাকে সাজা ভোগ করতে হবে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে। আইন এতটাও উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাফ করবে। তপ্ত কম্পিত শ্বাস ছেড়ে সারফরাজ রূপকথার পানে নজর দিল, এরপর ব্যথিত স্বরে বলল, আমি আর এই কঠিন দেওয়ালের ভেতর থেকে বের হতে পারবো না রূপকথা। তাহলে আমিও এখানে থাকবো। এখানে সব দৈত্য দানবের বসবাস। তুমি তো রাজকুমারী, রাজকুমারী কি করে দৈত্যের সাথে বাস করবে বলো তো? তুমি তাহলে সব দৈত্য মেরে দাও। এবার গলা ধরে এলো সারফরাজের। রূপকথার এলোমেলো চুলের ছুটি বেঁধে দিতে দিতে সারফরাজ বলল, আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা। ছোট রূপকথা সারফরাজের কথার গভীরতা পরিমাপ করতে পারল না। তার কাছে কথাটা মজার মনে হলো। ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসল রূপকথা। সেই হাসির পানে তাকিয়ে সারফরাজ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা? নিজের ছোট হাতের আঁচলায় সারফরাজের দুই গাল ধরে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সারফরাজ। এমন সময় একজন কনস্টেবল এসে সারফরাজকে ডেকে বলে উঠল, কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। সারফরাজ ভীতিহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল। কনস্টেবল বিদায় নিতেই দৌড়ে সেলের ভেতর প্রবেশ করলো রেখা। চোখে মুখে অনন্য খুশির দ্যুতি তার। এসেই রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো চুমু আঁকলো। আকস্মিক এমন কাণ্ডে ভরকে গেল রূপকথা। সারফরাজ ভাবলো হয়তো রূপকথার আত্মীয়। কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা বলে উঠল, এখানে এমন ভয়ানক মানুষের কাছে কেন বসে আছো টুনটুন? বাড়ি চলো, কখন থেকে খুঁজে চলেছি তোমায়। বলেই টেনে হিড়হিড় করে রূপকথাকে নিয়ে যেতে চাইল রেখা, কিন্তু সারফরাজের হাত খামচে ধরে কেঁদে উঠল রূপকথা। আপনাকে আমি চিনি না, আমি যাব না। রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, ওকে ছেড়ে দাও রেখা, ওকে আমরা রাতে বাড়িতে নিয়ে যাব। এবার রিয়াক্ট করে উঠল রেখা, চিৎকার করে বলে উঠল, সারাদিন পর বাচ্চাকে খুঁজে পেলাম, আমার মানিক, আমি ফেলে কিছুতেই যাব না। পাগলামো করো না রেখা। চিৎকার করে রেখা বলে উঠল, আমার মেয়েকে ফেলে আমি কিছুতেই যাব না সুফিয়ান। আর এই ছেলেটা তো খুনি, টিভিতে দেখেছি ওকে আমি। আমার মেয়ের সাথে কি করছে এখানে? কথাটি বলেই আবার টানা হেঁচড়া শুরু করলো রূপকথাকে। সারফরাজ বুঝলো পুরো ঘটনা। রেখার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট, কথাবার্তায় স্বাভাবিক নয়। যেখানে সারফরাজ নিজে রূপকথার বাবা মাকে মরতে দেখেছে, সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না। কমিশনার কিছু বলার আগেই সারফরাজ বলল, উনি তোমার খালামণি রূপকথা, ওনাকে ভয় পেও না। সারফরাজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেখা। সারফরাজকে ধমকে বলে উঠল, আমি ওর মা। পাগল হয়ে গেছো তুমি? পরিস্থিতি ঘোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টে সামলে নানান বোঝ দিয়ে বের করে নিয়ে গেল সুফিয়ান চৌধুরী। কিন্তু রেখা বারবার বলল, প্রমিস করো সুফিয়ান, রাতে ওকে বাড়িতে নিয়ে আসবে। সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব। রাতের আধার এসে গ্রাস করেছে ধরণী। ঘড়ির সময় জানা নেই সারফরাজের। হাজতের কঠিন দেওয়াল পার করে এখানে বাইরের কোনো সারা শব্দ আসে না। চারপাশে শুধু পুলিশের বুটের শব্দ ব্যতীত সব কেমন ধোঁয়াশা। রূপকথা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য। মুখের আঘাতের কারণে সারফরাজ কিছু খেতে পারেনি। থেকে থেকেই মেয়েটি ঘুমের ঘোরে বলে উঠছে, আমি সারফরাজকে ছেড়ে যাব না। মেয়েটির মুখের মায়ায় সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে, সম্পর্কে তুমি আমার কেউ না, অথচ টান যেন জনম জনমের। কথাটি বলেই রূপকথার কপালের আঘাতের স্থানে অল্প হাত ছুঁয়ে আদর করল সারফরাজ। হঠাৎ ভারী বুটের শব্দে নড়ে চড়ে উঠল সারফরাজ। সারফরাজ ধরেই নিল নিয়াজ মোর্শেদ তাকে শায়েস্তা করার জন্য আসছে বোধ হয়, কিন্তু তাকে ভুল প্রমাণ করে কমিশনার সুফিয়ান চৌধুরী ভেতরে প্রবেশ করে বলে উঠল, বাচ্চাটা আমাকে দিবি সারফরাজ?
সারফারাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান চৌধুরীর পানে। সুফিয়ান চৌধুরী আবারও অসহায়ের ন্যায় বলে উঠল, দুপুরে যাকে দেখলেও আমার স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছি, টাকা পয়সা ক্ষমতা কিচ্ছুটির অভাব নেই। অভাব কিসের জানিস? একটা সন্তানের। সারফারাজ অবাক হয়ে শুনতে লাগলো কমিশনারের কথাগুলো। কমিশনার রূপকথার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আবারও বলল, বিয়ের 14 বছর পর মা হয়েছিল রেখা। মা হতে পেরে কি খুশি না হয়েছিল সেটা। দীর্ঘ প্রতীক্ষার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 5 বছর বয়সে মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল। রেখার সামনেই ঘটেছে এই দুর্ঘটনা। চোখের সামনে নিজ সন্তানের নির্মম মৃত্যু সইতে পারেনি সে। সাথে সাথে ব্রেন শর্ট হয়ে সেন্সলেস হয়ে গেছে। এরপর থেকে আগের হাসি খুশি শান্ত স্থির রেখা হারিয়ে গেছে। যেই রেখা বেঁচে আছে সে বদ্ধ, উন্মাদ, বিক্ষিপ্ত, চঞ্চল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার। সে সারফারাজের হাত চেপে ধরে সিক্ত গলায় আবারও বললেন, তোর কোনো ভবিষ্যৎ নেই সারফারাজ। মেয়েটার যাবার কোনো জায়গা নেই তোর অবর্তমানে। তোর জেল হবে যাবজ্জীবন। এতগুলো বছর কে দেখবে বাচ্চাটাকে? তোর সাথে সাথে এই ফুটফুটে বাচ্চাটাকে কতদিন জেলে রাখতে পারবি তুই? কোর্টে রায় হলে তোকে পাঠানো হবে সংশোধনাগারে, আর এই বাচ্চাকে দেওয়া হবে কারো হেফাজতে। মেয়েটা হুট করে বানিয়ে নিতে পারবে সেসব? বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ। সারফারাজ মাথা নত করে নীরব রইল। মন এত ভার কেন হচ্ছে এসব শুনে? রূপকথা তার কেউ না, তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন? মেয়েটাকে দেখার পর থেকে রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায়। বাচ্চার জন্য রান্না করছে, ঘর গুছাচ্ছে, টুনটুনের কাপড় বের করে গুছিয়ে রাখছে। আচরণ একদম স্বাভাবিক। নিজের স্ত্রীকে দীর্ঘ 8 বছর পর আমার হাসি খুশি দেখে বড্ড লোভ হচ্ছে জানিস। মোটেও এমনি এমনি মেয়েটাকে নিয়ে যাব না। তোকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মেয়েটাকে নিয়ে যাব। কথাটি বলেই সারফারাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে গেলেন সুফিয়ান চৌধুরী। আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালো সারফারাজ। সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন, দীর্ঘ জীবনের দায়িত্বে আজ অসৎ হতে চলেছি। গায়ের উর্দিতে কলঙ্ক লাগাতে চলেছি শুধুমাত্র প্রিয়তমা স্ত্রীর মুখের হাসি আর তার স্বাভাবিক জীবন যাপনের জন্য। কোর্টে চালানের পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেব সারফারাজ। শুধু তাই নয়, এই দেশ থেকে অন্য কোথাও তোকে পাঠিয়ে দেব, যেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না। কেউ অপরাধী খুনি বলে তোর দিকে আঙুল তুলবে না। শুধু মেয়েটাকে ভিক্ষে দে আমাকে। দেখ বয়সে কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি, দিবি? সারফারাজ চোখ বুজে নিজের ভবিষ্যৎ ভেবে নিল। সত্যি তার এই অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট বই আর কিছুই দেওয়া হবে না। এই চাইতে রূপকথা কমিশনারের পরিবারের কাছে থাকলে ভালো থাকবে, ওর সুন্দর ভবিষ্যৎ হবে। রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সারফারাজ। এরপর বুক পকেটে থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল, আমার মাকে খুঁজে দেবেন? দ্রুত হাতে ছবি নিয়ে সুফিয়ান বলল, দেব। সারফারাজ একবার রূপকথার মাথায় হাত বুলালো, এরপর বলল, আগলে রাখবেন, বড় লোকের মেয়ে। বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল। আমার সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারাম। মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে ঘুমন্ত রূপকথাকে কোলে তুলে বুকে জড়ালো সুফিয়ান। এরপর চলে যাবার জন্যে পা বাড়ালো। সারফারাজ ব্যথিত স্বরে বললেন, কাল একবার নিয়ে আসবেন, শেষ দেখা দেখব। পিন কমেন্টে নতুন চ্যানেল লিংক আছে, সবাই গিয়ে সেই চ্যানেল সাবস্ক্রাইব করো।